মন মানসিকতা কিছুই ভালো নেই। অজান্তেই একটা খুব দুঃখদায়ক ঘটনা ঘটে গেছে আমাদের জীবনে বলছি কেন, আমাদের প্রত্যেকটা পাড়ার লোকের জীবনে বলছি। সেই ব্যাপারে কথা তোমাদের সঙ্গে ছোট্ট একটা ক্লিপ দেখতেই পেলে। আমার বড় ননাসের বাড়ি গিয়েছিলাম, 2-3 দিন আগে বাড়ি গিয়েছিলাম, তোমাদেরকে বলেছি। সন্ধ্যের পরে আবার চলে এসেছি সকালবেলায়। এটা সেই দিনই গিয়ে কিন্তু ননাসের বাড়ি গিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম একটা সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজটা কিন্তু এটা দেখতেই পেলে, আমার মা আর মেয়ে এসছে কিন্তু। তো যেদিন আমি বাড়ি গেছি ওই দিন, আর তারপরের দিন সকালবেলায় কিন্তু এটা তখন 7:30টার মতো বাজে। তোমরা দেখছো চাদর গায়ে দেওয়া, ঠান্ডা পড়েছে খুব। তো আমার মেয়ে আর আমার মা আমার কাছে আসবে আর কি, কোয়ার্টারে থাকবে কটা দিন, তার জন্য ওদেরকে আনতে গিয়েছিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের তো রেস্ট ছিল, তাও থাকা হয়নি। বলে দিয়েছি কেন থাকা হয়নি এর আগের ব্লগটাতে। তো আমি এটা গতকালই বাড়িতে এসেছি, কিন্তু বাসের জন্য দাঁড়িয়েছিলাম, বাস পাচ্ছিলাম না। তারপরে যাই হোক একটা অটো পেয়ে গেলাম। অটো পেয়ে ভালোই হয়েছে, ফ্রিভাবে বসে এসেছি। আসার সময় এখানে দেখো এই যে গেটটা বন্ধ। এর আগের দিন যখন গিয়েছি তোমাদের দাদা ভাই এই গেটেই আমাকে নামিয়ে দিয়েছিল, তার কারণ ওই যে স্টেশন থেকে ফোন এসেছিল। তো ওই যে গেটটা সবসময়ই বন্ধ থাকে, যাই হোক ট্রেন যাবে বলে। তো ওই যে পাশে চা বাগানটা ছিল, তো তাই একটুখানি ভিডিও করে নিলাম। অনেকেই চেনো, যারা আশেপাশে আছো চেনো। এই যে এটা হলো ডিমার চা বাগান, যারা দূরে আছো তারা তো জানবে না। তো মর্মান্তিক ঘটনাটা ঘটবে আমরা কিছুই জানতে পারিনি। আগের থেকে যদি জানতাম জিনিসটা, তাহলে কি মনকে বোঝানো যেত, মানানো যেত। আগের থেকে যেহেতু কিছুই জানি না, তাই মনটাকে না পাড়ায় একটা লোকও আমরা মানাতে বোঝাতে কিছুতেই পারছি না। দুপুরবেলা সবাই রান্না বান্না করেছে সেই আনন্দ মনেই, যে যার সংসারের, কিন্তু যেন খাওয়া হয়নি কারো বাড়িতেই। এতটাই মন খারাপ, এতটাই দুঃখ লেগেছে। তো ওই যে গাড়ি থেকে নেমে ঘরে তো চলে এসেছি, এসে তাড়াহুড়ো করে কিন্তু সমস্তটাই করেছি সবাই মিলে। আমার মেয়েও আছে, মাও আছে। ব্রেকফাস্টও করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর আমার মা মেয়ের জন্য করেছি। ওগুলো আর শেয়ার করিনি, এক জায়গার থেকে এসে বুঝতেই তো পারো। দেখছো আমার বাহন সোনা কীরকম খেলছে। তো কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। আমি তোমাদের পাশে থাকতে পারছি না। গতকাল সন্ধ্যের পরের থেকে না কারো পাশেই যেতে পারিনি। এক তো শরীরটাও খুব খারাপ হয়ে গিয়েছিল, দুয়েতে ওই যে মন মানসিকতা কিছুই ভালো ছিল না। বলছি তো সেই ব্যাপারেই ভিডিওটা দেওয়ারও ইচ্ছে নেই, কারণ তোমাদের পাশে তো আমি থাকতে পারছি না। তোমরা কেনই বা থাকবে আমার পাশে, তাই না বলো? আমি নিজেই থাকতে পারছি না। তা ওই যে চ্যানেলটার কথা চিন্তা করে ছোট্ট একটা ভিডিও, ছোট নয় যদিও, 12 মিনিট হয়ে গেছে ভিডিওটা, তো নিয়ে এলাম। জানি ভালোবাসার লোকরা যারা প্রকৃত ভালোবাসে তারা ঠিকই থাকবে। তো এটা দেখো তোমাদের দাদাভাই মাছ এনেছিল, তো মাছটা রান্না করেছি। তখনও কিছু জানি না জানো। এবার বলছি ঘটনাটা কি, আমার পাশের কোয়ার্টারে একজন আছে আর কি, বান্ধবীর মতো। অনেক ভিডিওতে ওকে দেখিয়েছি, তোমরা দেখলে চিনতে পারবে যারা যারা দেখেছো। তার হাজবেন্ড তো আরপিএফে চাকরি করতো, মানে রেল পুলিশে করতো। তো হঠাৎ করে কিছুই জানি না, বেলা 12টার সময়ও কথা হলো বান্ধবীটার সঙ্গে। আমি এসে জিজ্ঞেস করলাম, ওকে রান্না করছিলাম, ও এসছিল। বললাম তোর রান্না হয়ে গেছে? বলল একার জন্য দিদি ডাল আর আলু ভাজা করেছি। বললাম ভাই কোথায় গেছে, মানে ওর হাজবেন্ডকে আমি ভাই বলে ডাকি। তো বললো ও রেস্ট করছে, তো বাড়ি গেছে, ওদের বাড়ি আছে আসামে, বাড়ি গেছে। ওইটুকুই কথা হলো। তারপরেও ঘরে গিয়ে হয়তো ঘুমিয়ে টুমিয়ে পড়েছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিও রিলেটেড আর কিছু বললাম না। এই টুকিটাকি জিনিসগুলো এনেছিল তোমাদের দাদাভাই গতকালই। তো বললো যে বাড়ি গেছে, তো বললাম ঠিক আছে। এবার ও বাইরে গিয়ে তারপরে ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকে না বাচ্চা নিয়ে শুয়ে ঘুমিয়েও পড়েছিল। না না, তোমরা অন্য কিছু ভেবো না, কিন্তু ওটার থেকেও বেশি আমরা দুঃখ পেয়েছি গো। হঠাৎ করে দেখি বেলা 2টোর সময় ওর হাজবেন্ড একটা গাড়ি নিয়ে চলে এসছে। তোমাদের দাদাভাই ঘরে ছিল, জিজ্ঞেস করলো, ওর নাম রবি। বললো রবি গাড়ি কেন নিয়ে এলি? বললো মালপত্র নিয়ে এক্ষুনি আমার ঘরটা ফাঁকা করতে হবে। তার কারণ ও অন্যের কোয়ার্টারে থাকতো, তো অফিস থেকে নাকি এটা ওকে চাপ দিয়েছে। আগের দিন রাতেই বলেছে কোয়ার্টারটা ইমিডিয়েট খালি করতে হবে। তো ইমিডিয়েট খালি ও কোথায় করবে, তাই না?
ও তো বাড়িতে ছিল, তার জন্য ও কিন্তু শর্ট খেয়ে গেছে ও নিজেও, মানে ওর হাজবেন্ড আর ওর মানে আমার বান্ধবীকেও কিছু বলেনি। ওই দেখো গাড়ি নিয়ে এসে ধমাধম মালপত্র সব খালি করে একটা মানে কি বলবো, জোড়া সংসারকে ভাঙতে একদম সময় লাগে না, কিছুক্ষণের মধ্যে ভেঙে চুরে সব নিয়ে যেন চলে গেল। তো এই যে দেখো, এই যে সেই বান্ধবীটা যা কান্না করেছে না, যা খারাপ লেগেছে, ও বেচারাও কিছু জানতো না, সকালবেলাও জানতো না, রান্নাবান্না কাজকর্ম সবটাই করেছে, ঘুমিয়েছিল, এসে ডেকে তুলেছে আর কি, উঠো এক্ষুনি চলে যেতে হবে আমাদেরকে। তো পাড়া একদম থমথমে হয়ে গেছে। হ্যাঁ জানি আমরা চিরস্থায়ী নয়, অনেক জায়গায় ট্রান্সফার হয়েছি, অনেক জায়গায় গিয়েছি, এরকম ভালোবাসার লোককে ছেড়ে এসেছি, এটা তো অভ্যস্ত আমরা। তাহলেও আমাদের একটা সময় থাকে, 15 দিন পরে যাব, 1 মাস পরে যাব, একটা ডেট দেয়। তো এর বিয়ের ব্যাপারে না একটা ডেটও হলো না, যদিও চাকরি এখানেই আছে, ওর হাজব্যান্ড এখানে এসে চাকরি করবে। কোয়ার্টারটা যেহেতু নিজের নামে ছিল না, ছাড়তে হবে ইমিডিয়েট বলেছে, অন্যের কোয়ার্টার ছিল। এখন কি করবে, বাধ্য হয়ে ওইটুক সময়ে কোথায় যাবে, তাই নিজের বাড়িতেই নিয়ে গেল। তো বান্ধবীটাও খুব কান্নাকাটি করেছে, একদম কিছু খায়নি, বাচ্চাটা তো যেতেই চাইছিল না, যতবার বলছি পাপা তুমি চলে যাবে, তো বলছে না আমি যাব না। সত্যি কথা বলতে কি, বাচ্চাটা যখন থেকে হয়েছে 2 বছর বয়স, তখন থেকে আমরা পাড়ার লোকরাই কিন্তু ওকে মানুষ করেছি। যেহেতু ওর শ্বশুরবাড়ির কেউ ছিল না, আমরা পাড়ার প্রত্যেকটা লোক কিন্তু ওর ছুয়া ঘরের থেকে নিয়ে ওর স্বাদ খাওয়ানো সমস্তটাই আমরা পাড়া প্রতিবেশীর লোকজন মিলে করেছি। এতটাই মায়া পড়ে গেছে, বিশেষ করে বাচ্চাটার জন্য গো, একদম ভুলতে পারছি না। তো একদম প্রিপারেশন ছাড়া হঠাৎ করে চলে গেল, যাওয়ার সময় এতটাই কান্না করেছে, দিদি কিছু বলে যেতে পারলাম না, মানে গলা জড়িয়ে প্রত্যেকটা লোককে ধরে কেঁদেছে আর বলেছে আমার মধ্যে যদি ভুল চুকি কিছু হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিস রে তোরা। তাই বলি একটা সংসার জোড়া দিতে কত সময় লাগে, এই মালপত্র গোছাতে কত সময় লাগে বলো, কিছুক্ষণেই ভেঙে দিল। তো আমি ভিডিও করছিলাম, তখন ভাইটাকে বলছিলাম ভাই কিছুই জানতে পারলাম না, জিনিসটা মেনেই নিতে পারছি না। তো বলছি কি আর করা যাবে, দেখো আমরা সবাই প্রত্যেকটা মহিলা এসে দাঁড়িয়ে আছি। ও যতক্ষণ যায়নি, 2টোর সময় গাড়ি লাগিয়েছে, 4টের সময় কিন্তু ওরা গেছে এখান থেকে। ততক্ষণ পর্যন্ত কিন্তু কারো খাওয়া স্নান, যার স্নান হয়ে গেছিলো, খাওয়া দাওয়া কারোই হয়নি। আমি স্নানটা করে নিয়েছিলাম, খাওয়া দাওয়া হয়নি, কেউ খেতে পারেনি। কাল রাতে কিন্তু আমাদের পাড়ায় কেউ ঘুমোতেও পারেনি জানো, শুধু ওদের কথা মনে পড়েছে। যেতে হবে জানি, মনকে মানাতে হবে সেটাও জানি, যদি আমরা সবাই আগের থেকে জানতাম, একবেলা করে ওকে খাওয়াতাম, একটু আদর যত্ন অন্যরকম করে করতাম, বুঝতেই পারছো কেউ কিছু করার সুযোগই পায়নি। তো দেখো এটা, এই যে এটা কিন্তু তার পাশের কোয়ার্টারে সমস্ত মানে বাড়িতে এই যে মেয়েটা দেখছো না, এই মেয়েটা ছোটোর থেকে বাচ্চাটাকে কোলে পিঠে মানুষ করেছে। আর যেহেতু ওর হাজব্যান্ড নাইট ডিউটি করে, এই মেয়েটা সব সময় ওর সঙ্গে থাকতো, রাতে ঘুমাতো। আর ও খুব কান্না করছিল, ওর তো মাধ্যমিক দিবে, টেস্ট চলছে, কাল রাতে ওটা সারা রাত কান্না করেছে, আজকে পরীক্ষা দিতে যাওয়ার সময়ও খুব কান্না করেছে। এখনও যেন আজকেও আমাদের পাড়ায় কারো শান্তি নেই। তো সত্যি কথা বলতে কি, তারপর তো ওরা চলে গেল, কান্নাকাটি করেছি, আমারও প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, আমি খুব বমি করেছি, মাথার যন্ত্রণা। তো আমি শুয়ে পড়েছিলাম মোবাইল টোবাইল বন্ধ করে দিয়ে, তার জন্য আমি কারো পাশে যেতেও পারিনি, মন মানসিকতাও ভালো না, আমি আজও যেতে পারবো না গো, আমাকে ক্ষমা করে দিও। এক তো শরীরটা চলছে না, দুইয়েতে এই দুঃখটা না, এই বেদনাটা ভুলতেই পারছি না গো। এতটাই ভালোবেসে ফেলেছিলাম, আর সত্যি কথা কি যতদিন থেকে এসছে কারোর সঙ্গে একটা খারাপ ব্যবহার করেনি, খারাপ কথা বলেনি, আর ওই যে ওইভাবে চলে গেল না, একদম ভালো লাগছে না। তাই আমি এগুলো না স্মৃতি করে রাখার জন্য ভিডিওটা করেছি গো, যখন ইচ্ছে হবে দেখতে পারবো। এতটাই খারাপ লাগছিল। এই দেখো চলে যাচ্ছে গাড়িটা নিয়ে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো নয়। বারবারই একটা কথা বলছি, যদি বলে কয়ে যেত আগের থেকে প্রিপারেশন নিয়ে, তাহলে তো একরকম হতো, কিন্তু যেহেতু প্রিপারেশন ছাড়া গেল হঠাৎ করে, দেখো খুব কান্না করছিল, কিছু খায়নি, আমরা ভাত বেড়ে দিয়েছি, সবাই বলেছি একটু খেয়ে যা, ও খায়নি জানো তো, খেতে পারে না জানি, ওই সময় মুখে যায় না খাবার।
বেশি খারাপ লাগছে বাচ্চাটার জন্য। দৌড়ে দৌড়ে আমার ঘরে আসে, প্রত্যেকের ঘরে জানো, দৌড়ে দৌড়ে চলে যায়। আর মুখ ফুটেছে মাত্র যেন আমাদের হাতের মধ্যে বাচ্চাটা জন্ম নিয়েছে, আমরা এইটুকু বড় করলাম, প্রত্যেকটা মানুষ পাড়ার, তো এভাবে চলে যাবে ভাবতেও পারিনি গো। তো বাড়ি চলে গেছে, কাল আর ফোন করিনি, যে গেছে, গিয়ে পৌঁছাক, যেখানে থাকে ওখান থেকে বাড়িটা অনেক দূরে, তো রাত 8:30টায় নাকি পৌঁছেছে। আজ সকালে আমি ফোন করছিলাম, তখনও খুব কান্নাকাটি করছিল, দিদিরে কিছুই ভালো লাগছে না, তোদের জন্য এত খারাপ লাগছে, একটু বলেও আসতে পারিনি তোদেরকে। তো বললাম ঠিক আছে, কি করবি, পরিস্থিতির চাপে এইরকম হয়েছে, তো মাঝে মাঝে আসিস। দেখো বাইরে আমার বাহন সোনা অত্যাচার করছে, তোমরা তো সবাই জানো আমার বাহন সোনা এসছে, তো ভয়েসটাও দিতে পারছি না কখন থেকে, আজকে ভিডিওটা যেতেও অনেক দেরি হবে গো, 2টো বাজতে চললো, এখন আমি ভয়েস দিচ্ছি, কখন আপলোড হবে জানি না। তো এবার দেখো গাড়িটা তো ছেড়ে দিয়েছে, আগে গিয়ে দাঁড়াবে, তো আমরা ওকে আবার এগিয়ে দিতে যাচ্ছি, দলে দলে লোক যেন, সম্পূর্ণটা তো ক্যাপচার করতে পারিনি। বললাম না, পাড়ায় একটা মানুষও খাওয়া দাওয়া করেনি, কিচ্ছু করেনি জানো, কাল থেকে এই পর্যন্ত সবারই মন খারাপ। ওর দুয়ারটায় গেলে না বুকটা খা খা করে, সন্ধ্যের পরে আমি ভিডিওগুলো চালিয়ে ওর দুয়ারে বসে থাকতাম, সবাই মিলে বসতাম জানো তো, বসে ওর সঙ্গে গল্প করতাম, সেই দিনগুলো মিস করব। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো, তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আমাকে ক্ষমা করে দিও, আমি সময় সুযোগ বুঝে ঠিক ওয়াচ করে দেবো গো তোমাদেরকে। মনটাকে যেন মানাতেই পারছি না, একদম মানছে না মনটা, এত খারাপ লাগছে। তো দেখো তারপরে যে কি বলবো না বুঝে পাচ্ছি না, চোখে দেখছি না, এখন আমার চোখ ভেঙে মানে চোখ দিয়ে জল বেরিয়ে আসছে গো। এবার দেখো ওর সঙ্গে যাওয়ার সময় না 2টো ফটো তুলে রেখেছি গো, এগুলো ফটোগুলো না স্মৃতি হিসাবে রাখবো বলে আমি ইউটিউবে রেখে দিলাম। তো যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সবাই সুখে থেকো গো, ভালো থেকো।